ইস্পাহানি মির্জাপুর জিরো আওয়ারে স্বাগত। আমাদের দেশের খুব জনপ্রিয় প্রসঙ্গ তেল, বন্দর, খনিজ সম্পদ, বিদ্যুৎ, বন্দর রক্ষা কমিটি। এটি আমরা জানি যে প্রফেসর আনু মোহাম্মদের নেতৃত্বে একটি কমিটি ছিল যারা সুন্দরবনে রামপালের বিদ্যুৎ কেন্দ্রের বিরুদ্ধে আন্দোলন করেছে। আমি জানি না আসলেই তারা আন্দোলন কতটুকু করেছিল, আসলেই রামপালের বিরুদ্ধে করতো কিনা, নাকি সেটি ছিল এক ধরনের আমরা যেমন প্রক্সি ওয়ারের কথা বলি, প্রক্সি আন্দোলন। আমরা তো এর আগে এরকম প্রক্সি আন্দোলন দেখেছি। প্রক্সি আন্দোলন নিশ্চয়ই দর্শক আপনারা বুঝতে পারছেন কাকে বলে প্রক্সি আন্দোলন। আমি যে বিষয়টি জানাতে চাই সেটি হলো যে এই যে গেল কিছুদিন যাবৎ বিভিন্ন আলোচনা যে বাংলাদেশটাকে বিক্রি করে দেওয়া হচ্ছে, এটি আওয়ামী লীগ আমলের কথা হয়েছে, বাংলাদেশটাকে ভারতের কাছে বিক্রি করে দেওয়া হয়েছে। এখন কেউ কেউ সেই জায়গাটাকে বদলে বলতে যাচ্ছে বাংলাদেশটাকে আমেরিকার কাছে বিক্রি করে দেওয়া হচ্ছে, বাংলাদেশটাকে মায়ানমারের কাছে দিয়ে দেওয়া হচ্ছে, বাংলাদেশটা গাজা হবে, বাংলাদেশের এখানে ইথিওপিয়া হবে, লাইবেরিয়া হবে, সোমালিয়ার মতো হবে, এখানে মানবিক করিডোর হবে, আরাকান আর্মি এখানে চলে আসবে, বাংলাদেশের চট্টগ্রাম আলাদা হয়ে যাবে। এরকম বিভিন্ন ধরনের ঘটনা শোনা যাচ্ছে এবং এগুলো নিয়ে সোশ্যাল মিডিয়ায় পক্ষে বিপক্ষে দারুণ উত্তেজনা, এবং এই উত্তেজনা অনেক সময় সোশ্যাল মিডিয়ায় এক ধরনের যুদ্ধ ভাব চলে আসে। এবং আমাদের এই সোশ্যাল মিডিয়া দারুণভাবে প্রভাবিত করছে আমাদের প্রতিবেশী দেশ, আমাদের সবচেয়ে কাছের যে দেশ ভারতের মিডিয়াগুলোকে। ভারতের মিডিয়াও সেখান থেকে মাঝে মাঝে বিভিন্ন ধরনের আলোচনা আসছে যে বাংলাদেশটা একদম শেষ হয়ে গেছে, বাংলাদেশটা জঙ্গি দেশ হয়ে গেছে, বাংলাদেশ পুরোপুরি বাঙালি যারা আছে এই দেশের মানুষ তারা আর নেই, তারা অন্যভাবে চলে গেছে। অর্থাৎ তাদের অনেক মিডিয়ার বিষয়গুলো দেখলে মনে হয় যে বাংলাদেশের মানুষের চেয়ে ভারতের ওই মিডিয়াদের বাংলাদেশকে নিয়ে অনেক বেশি ভাবনা এবং অনেক বেশি চিন্তা। আমরা দর্শক আজকের যে বিষয়টা আমরা ঠিক করেছি এরকমই একটি বিষয়, বন্দর বাণিজ্য ও বর্তমান প্রেক্ষাপট। চট্টগ্রাম বন্দর নিয়ে দর্শক বেশ কয়েকদিন ধরে আলোচনা চলছে, এটি নিয়ে আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে আছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জাতীয়তাবাদী শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক মোহাম্মদ শাহ আলম, আপনাকে স্বাগত, এবং সিনিয়র সাংবাদিক খান মোহাম্মদ সালেক, আপনাকেও স্বাগত। আমরা মূল আলোচনায় যাব, তবে তার আগে বরাবরের মতোই শিরোনামটি দেখে আসতে চাই। মেয়র হিসেবে ইশরাকের শপথ চেয়ে বিক্ষোভে বিএনপি, ইসি পুনর্গঠনের দাবিতে নির্বাচন কমিশনের সামনে এনসিপির আন্দোলন। সাংবাদিকদের প্লট বরাদ্দের অনিয়মে মির্জা আব্বাসের মামলা বাতিল, স্বাস্থ্য উপদেষ্টার সাবেক বর্তমান 2 পিও এবং এনসিপির সাবেক নেতাকে দুদকে জিজ্ঞাসাবাদ। করিডোর নিয়ে কারো সাথেই আলোচনা হয়নি বললেন নিরাপত্তা উপদেষ্টা, এখনই রোহিঙ্গা প্রত্যাবাসন সম্ভব নয়। দেশের জন্য সর্বদা সুসংহত বিমান বাহিনী, গ্রীষ্মকালীন কুচকাওয়াজে নৌপ্রধান, কক্সবাজারে ফায়ার সার্ভিস কর্মকর্তাদের প্রশিক্ষণে যুক্তরাষ্ট্রের সেনা ও বিমান বাহিনী। এবং ঈদের আগেই শ্রমিকের বেতন বোনাস পরিশোধের আহ্বান শ্রম উপদেষ্টার, ঈদ যাত্রায় ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু। দর্শক শুনছিলেন শিরোনাম। বরাবরের মতো বৈশাখী টেলিভিশনের পর্দার পাশাপাশি বৈশাখী টেলিভিশনের ফেসবুক এবং ইউটিউব পেজেও আমাদের এই অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে। আপনারা চাইলে আমাদের অতিথিদের কাছে এই বন্দর বাণিজ্য বর্তমান প্রেক্ষাপট এ নিয়ে বক্তব্য রাখতে পারেন, এর বাইরে যদি কোনো আলোচনা থাকে সেটি নিয়ে মন্তব্য লিখতে পারেন, কমেন্টে আমাদের সঙ্গে যুক্ত হতে পারেন। খান মোহাম্মদ সালেক এবং অধ্যাপক মোহাম্মদ শাহ আলম, আপনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, দীর্ঘ সময় ধরে সেখানে আছেন। চট্টগ্রাম বন্দর নিয়ে বন্দরের প্রসপেক্ট, বন্দরের উন্নতি, বন্দর বাংলাদেশের জন্য কি কি কাজে আসে, এগুলো নিয়ে এটি খুব সাধারণ বিষয়, এগুলো যে কোনো মানুষই জানতে পারছে। আমি একটু আপনার কাছ থেকে জানতে চাই যে চট্টগ্রাম বন্দরের এই যে বন্দর ব্যবস্থাপনাটা একটি প্রতিষ্ঠানকে দেয়া হচ্ছে, একটি বিদেশি প্রতিষ্ঠানকে দেয়া হচ্ছে, এর মানে কি এই বিদেশি প্রতিষ্ঠান পুরোপুরি চট্টগ্রাম বন্দরটাকে নিয়ে নিল? এখান থেকে চট্টগ্রাম বন্দরের সব লোকজনকে কি তারা ছাঁটাই করে দিবে? তারা কি বিদেশ থেকে লোক নিয়ে আসবে? আমি খুব সাধারণ চোখের সাধারণ মানুষের একটা চিন্তার থেকে আলোচনাটা শুরু করতে চাই। আপনি কি মনে করেন, আপনি কতটুকু জানেন এই বন্দরকে, এই ডিপি ওয়ার্ল্ড নামে এই প্রতিষ্ঠানকে দেওয়ার পেছনের গল্পটা আপনি কতটুকু জানেন? ধন্যবাদ আপনাকে এই গুরুত্বপূর্ণ প্রশ্ন করবার জন্য। বাংলাদেশের বন্দর ব্যবস্থাপনা, বিশেষ করে চট্টগ্রাম বন্দর, বাংলাদেশের অর্থনীতির লাইফলাইন, বাংলাদেশের হৃৎপিণ্ড বলা হয়। কারণ বাংলাদেশের আন্তর্জাতিক বাণিজ্যের 90% এই চট্টগ্রাম বন্দর দিয়ে হয়। এখন 4টি বন্দর নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে। ডাবল মুরিং কন্টেইনার টার্মিনাল, যেটা ডিপি ওয়ার্ল্ডকে দেওয়ার কথা। ডিপি ওয়ার্ল্ড হচ্ছে কারা? তারা হচ্ছে
মধ্যপ্রাচ্যের দুবাই ভিত্তিক একটা একটা কোম্পানি সংগঠন কোম্পানি। এবং এটা আমরা এমনও শুনেছি যেটা শেখ হাসিনার সময় এই আলোচনাটা শুরু হয়েছিল। কেউ কেউ বলছেন যে যখন শেখ হাসিনা জামাই দুর্নীতির দায়ে আটক হয়েছিলেন, তখন দুবাইকে শান্ত করবার জন্য শেখ হাসিনা এই ব্যবস্থা করছিলেন, আরব আমিরাতের সরকারকে সরকারকে শান্ত করবার জন্য। আরেকটা হচ্ছে বে টার্মিনাল 1 এবং 2, এই দুইটা টার্মিনাল, বে 1 এবং টার্মিনাল বে 2, এই দুইটা পোর্টস সিটি সিঙ্গাপুর অথরিটি, পিএসএ, পোর্টস অফ সিঙ্গাপুর অথরিটি এবং ডিপি ওয়ার্ল্ড, তাদেরকে দেয়ার কথা। আরেকটি হচ্ছে লাল দেয়ার চরের বন্দর, এটি ডেনমার্কের এপি মুলার মার্স কোম্পানিকে দেয়ার কথা। এই তিনটি কোম্পানি মনে হয় পৃথিবীর খুব বিখ্যাত তিনটি এরা পৃথিবীর 70টা দেশে 90টি বন্দর পরিচালনার দক্ষতা তাদের রয়েছে। এবং আপনি জানেন যে ভিয়েতনামের সবচেয়ে বড় বন্দরটি ডিপি ওয়ার্ল্ড পরিচালনা করছে, সিঙ্গাপুরও করছে। সিঙ্গাপুর অথরিটি তারা অত্যন্ত দক্ষতার সাথে পরিচালনা করছে। এখন বিতর্ক উঠছে কি জন্য? বিতর্কের পক্ষে মত আছে, বিপক্ষে মত আছে। পক্ষে হচ্ছে যে প্রযুক্তিগত যে সংকট আছে সেটা উন্নতি হবে, অর্থনৈতিক যে ইনভেস্ট করবার দরকার সেটা এই দেশগুলোর আছে, সেটা আমাদের নাই। এই বিষয়গুলো তারা দেখা দিচ্ছে যে নিউমোরিং টার্মিনাল যেহেতু অ্যাক্টিভ, এখানে 90%-এর মধ্যে 55% শুধু নিউমোরিং টার্মিনালের মাধ্যমে পণ্য আমদানি রপ্তানি এবং এই কন্টেইনার হ্যান্ডলিং উঠানামা করা হয়। 55%। সোজা কথা, বন্দরের এফিসিয়েন্সি বাড়ানো হবে, এবং এই এফিসিয়েন্সি বাড়ানোর জন্য এই যুক্তি। কিন্তু এটার বিরুদ্ধে যারা বলছেন যে স্বাধীনতা খর্ব হবে, তাদের যুক্তিটা সার্বভৌমত্ব ক্ষতি হবে। যেমন আমেরিকাতে এটা হয়েছিল ডিপি ওয়ার্ল্ডকে দেওয়ার জন্য, তখন রিপাবলিকান এবং ডেমোক্রেট তারা দুইটি গ্রুপে এর বিরোধিতা করেছে। বুশ প্রশাসন অনেক বোঝানোর পরও পারেনি, পরবর্তীতে ইলেকশনের মাধ্যমে এটা বাতিল করতে বাধ্য হয়। এবং তানজানিয়াতে সেম ঘটনা ঘটেছিল, যে তারাও সেটা বিদেশিদেরকে দিতে পারেনি। কিন্তু আমি যে তিনটি কোম্পানির নাম বলেছি, তারা কিন্তু পৃথিবীর 70টি দেশে 90টি বন্দর পরিচালনা করবার তাদের অভিজ্ঞতা আছে। এখন আমাদের দেশে যে বিষয়টি হলো যে আমরা বন্দর নিয়ে অনেক কম জানি, অনেক কম পড়াশোনা, কিন্তু আমাদের মধ্যে প্রচারণাটা বেশি। এখন প্রচারণাটা কি? যারা বন্দর নিয়ে কাজ করছেন এখন তাদের মধ্যে ধারণা হচ্ছে যদি বিদেশিদেরকে হাতে দেয়া হয় তাহলে এটা অনেক কর্মচারী চাকরি হারাবে, তারা চাকরি পাবেন। আসলেই কি না, আপনি যদি চুক্তি ওইভাবে করেন, চুক্তিটা যদি ওইভাবে হয়। এখন আরেকটি বিষয় যে আপনার যারা এই বন্দরে যারা এখন কথা বলতেছে, আপনারা গত এতটি বছর আপনারা কেন এফিসিয়েন্সি ডেভেলপ করেননি? আপনারা কেন পারেননি? সবচেয়ে দীর্ঘতম সরকার ছিল, 16টি বছর সরকার ক্ষমতায় ছিল, তারা সেটা কেন করতে পারলো না? এবং আপনি এখন যেটা আমার প্রয়োজন সেটা হচ্ছে, আমি বর্তমান অন্তর্বর্তী সরকারকে বলবো, প্রত্যেকটি স্টেক হোল্ডারের সাথে আপনি কথা বলুন বন্দরের উন্নয়নের জন্য, আন্তর্জাতিক আইন করবার জন্য, যেহেতু এটা জিওপলিটিক্যাল স্ট্র্যাটেজিক্যাল কারণে এই বন্দর অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা এই বিষয়টি নিয়ে আরও কথা বলবো, তার আগে খান মোহাম্মদ সালেকের কাছে যেতে চাই। আমি আপনার কাছে একটি সাধারণ প্রশ্ন করতে চাই। সোশ্যাল মিডিয়ার থেকে প্রশ্নটি আমার মাথায় এসেছে, সেটি হলো যে আমরা আমাদের দেশে, যেটি অধ্যাপক শাহ আলম একদম শেষে বললো, যে বন্দর নিয়ে আমাদের অনেক পড়ালেখা কম। এই যে হিউম্যানিটেরিয়ান করিডোর, এটি নিয়ে আমাদের পড়ালেখা কতটুকু জানি না। এই যে তিস্তা প্রকল্প, এই যে ভারতের ট্রান্সশিপমেন্ট, এগুলো নিয়ে কতটা আমাদের পড়ালেখা বা কতটা গভীরে আমরা যেতে পেরেছি আমি জানি না। কিন্তু একটি বিষয় আমরা দেখি, সেটি হলো যে আমাদের আপামর জনগণ, বিশেষজ্ঞ না,
সাধারণ জনগণ যে হয়তোবা একটি দলে আছেন, যে যে কোনোভাবে, অথবা সে ফেসবুক চালায়, ফেসবুকে তো একটি বাক্য লিখে ফেললেন, এই যে প্রবণতা আমরা এটা কেন করি? মানে এটা কি জানা না জানা এই জায়গাতে কেন করি, এবং এই যে বন্দর নিয়ে এই আলোচনাটা কেন উঠছে? এটার অবশ্যই আমি আপনাকে ধন্যবাদ এবং দর্শকদেরও ধন্যবাদ জানাচ্ছি। এই প্রসঙ্গে কিন্তু আজকে আমাদের যে নিরাপত্তা উপদেষ্টা, তিনি একটা কথা বলেছেন যে এই ধরনের করিডোর দেয়া হচ্ছে না, এই ব্যাপারে কোনো আলোচনা হয়নি এবং ভবিষ্যতেও হবে না। এটা বলা চলে যে কিছুটা একটা সমাধান না, একটা সিদ্ধান্ত চলে এসছেন যে কোনো করিডোর দেয়া হচ্ছে না। কিন্তু এর আগে কিন্তু আমাদের যে পররাষ্ট্র উপদেষ্টা, উনি 27শে এপ্রিল একটা কথা বলেছিলেন যে রাখাইনে রোহিঙ্গাদের জন্য শর্ত সাপেক্ষে মানবিক করিডোর দিতে রাজি হয়েছে বাংলাদেশ। তার মানে উনি কিন্তু একটা কথা বলে দিয়েছিলেন যে বাংলাদেশ এরই মধ্যে রাজি হয়ে গেছে। কিন্তু এবং তার দুদিন পরে আমাদের শফিকুল আলম প্রেস সচিব, প্রধান উপদেষ্টার, তিনি আবার বললেন বাংলাদেশ এক্ষেত্রে লজিস্টিক সাপোর্ট দেবে। তো আজকে খলিলুর রহমান যেটা বলেছেন যে এই ধরনের কোনো আলোচনা হয়নি, এবং আপনার কিন্তু তিনি আরেকটা কথা বলেছেন যে আরাকানের পরিস্থিতি যতদিন পর্যন্ত স্থিতিশীল না হবে ততদিন পর্যন্ত রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে কোনো কথা বলাই যাবে না। আরও একটি কথা বলেছেন, আমি আপনার সাথে যুক্ত করি, আরাকান আর্মি যদি এথনিক ক্লিনজিংয়ের পলিসি চালিয়ে যায় তাহলে আমাদের সাথে ওদের সাথে আমাদের কোনো ব্যবসা বাণিজ্য হবে না। তার মানে কি আমাদের ব্যবসা বাণিজ্য চলছে ওদের সাথে, নাকি না করার চিন্তা করছি আমরা? আমি এটা একটা থিঙ্কিং থেকে বললাম। জি, আপনি আলোচনা। না, মিয়ানমারের সাথে তো আমাদের কিছু কিছু ব্যবসা বাণিজ্য চলছে এবং সেটা ওই বন্দর, স্থলবন্দর দিয়েই চলছে। তিনি আবার আরও একটা কথা বলেছেন যে যতক্ষণ পর্যন্ত প্রত্যাবাসন নিয়ে কথা বলা না যাবে ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের কৌশল কী হবে সেটা নিয়েও আমরা কথা বলতে পারবো না। অর্থাৎ সবকিছুই পাবলিক ডিপ্লোমেসি হবে না, এই কথাটি তিনি বলেছেন। হ্যাঁ, এটাই তিনি বলছেন। আরেকটা বিষয় যে এখান থেকে কিন্তু একটা বিষয় খুব অনিশ্চিত হয়ে গেল, যে কথাটি বলা হয়েছিল জাতিসংঘ মহাসচিব যখন বাংলাদেশে আসেন, তখন যেটা বলা হয়েছিল যে এরা পরবর্তী এদের একটা বড় অংশ, সম্ভবত 1,80,000 রোহিঙ্গার কথা বলা হয়েছিল, যে তারা পরবর্তী ঈদ করবে মিয়ানমারে গিয়ে। কিন্তু সেটাও কিন্তু অনিশ্চিত হয়ে গেল, যেটা আপনার এই আমাদের উপদেষ্টার কথায় বোঝা যাচ্ছে। এই নিরাপত্তা উপদেষ্টার কথায়। অধ্যাপক শাহ আলম, আপনার কাছে ফিরি। আপনি যে শেষ যে ইস্যুটি এনেছিলেন সেই জায়গায় আমি বলি, এই যে বন্দর বাণিজ্য, এই বন্দরের সাথে হিউম্যানিটেরিয়ান করিডোরের কোনো কানেকশন আছে কিনা, এই কোনো আলোচনা? অবশ্যই, কারণ হচ্ছে চিটাগাং এমনিতেই একটা জটিল অবস্থানে এখন অবস্থান করছে। এত 1.5 মিলিয়ন, প্রায় 1 লক্ষ প্রায় 1.5 লাখ মিলিয়ন, মানে 12 থেকে 14 লাখ, অলরেডি 1 লাখ এসেছে রোহিঙ্গা এখানে আছে। স্ট্র্যাটেজিক্যাল পয়েন্ট অফ ভিউ, সিকিউরিটি কনসার্ন আছে, আবার আমাদের বন্দরও আবার এই জায়গায়। তো সুতরাং বন্দরের যে ব্যবস্থাপনা, আমি আপনাকে আগে বলছিলাম যে বন্দরের যে বড় জাহাজগুলা উঠানামা করা, তারপরে ভারী যন্ত্রপাতি উঠানো, এই জিনিসগুলো বড় অভাব আছে বন্দরের, এবং এফিসিয়েন্ট লোকজনের অভাব কম। আর এখানে বড় ধরনের একটা গোপন পলিটিক্স চলে, যেটা আপনি জানেন না, আমিও জানি না, আর যে এটা ভাগাভাগি চলে। আমি যেটা জানি, বিভিন্ন স্টেক হোল্ডার কাছে বাণিজ্য বন্দর ভাগাভাগি আছে। কেউ বন্দরের ইফিসিয়েন্সি ডেভেলপ করবার জন্য কারো চিন্তা নেই। কথা হচ্ছে কে কত টাকা এখানে নিচ্ছে, এটা গোপন কথাটা বলা তো ঠিক না, আমরা তো প্রমাণ দিতে পারবো না। অনেক বড় বড় স্টেক হোল্ডার এটার সাথে, বন্দরের ব্যবসার সাথে জড়িত। কিন্তু এই বন্দরের যে ব্যবস্থাপনা ডক্টর ইউনূস চিন্তা করেছেন, এই চিন্তা অমূলক না। আমাদের এখন এফিসিয়েন্সি বাড়ানো উচিত। এই জন্য যে, আর যেহেতু মায়ানমার আমাদের সাথে, চীন আমাদের সাথে, আবার এই মায়ানমারে ইন্ডিয়ার কালাদান প্রজেক্ট চলতেছে, ইন্ডিয়ার ব্যবসা আছে, চায়নার ব্যবসা আছে। সুতরাং বন্দর খুবই একটা গুরুত্বপূর্ণ, এটা আল্লাহর একটা প্রাকৃতিক দান আমাদের জন্য। এটার ব্যবস্থাপনা
সিকিউরিটি সব কিছু আমাদের চিন্তা করতে হবে। যদি ঠিকমতো আমরা হ্যান্ডেলিং করতে না পারি, যেমন জাহাজের মালামাল লোডিং আনলোডিং, এই বিষয়টা এখনো আমাদের এরা দক্ষ না। আমরা বাংলাদেশের মানুষ বন্দর নিয়ে জানি না। এখন দেখা গেছে সামান্য কিছু পড়ালেখা করে আমরা হয়তো জানতেছি, কিন্তু এখানে যারা রাজনৈতিক বিভিন্ন স্টেক হোল্ডার, ব্যবসায়ী, বড় বড়, তারা কিন্তু এটা বন্দরের সাথে জড়িত আছে এখনো আমার জানা মতো, আমি নাম বলতে চাই না, এখানে অনেকেই এই বন্দরের সাথে হিডেন ব্যবসা বাণিজ্যে জড়িত, এবং এখানে ডেভেলপের ব্যাপারে কেউ কথা নাই। শুধু এখন বলতেছে সার্বভৌমত্ব হুমকি হবে বন্দর দিলে, এদের চাকরি চলে যাবে। এদের চাকরি কেন যাবে? যদি আমি ওদের সাথে চুক্তি করি, চুক্তিটা তো হবেই ওইভাবে যে আমার কর্মচারী ওদেরকে ট্রেন্ড আপ করতে হবে, ওদেরকে আন্তর্জাতিক মানে। এখন আমি যদি বন্দর কর্তৃপক্ষকে একটি প্রশ্ন করি আপনার মাধ্যমে, যে আপনারা এতদিন আপনারা কেন শক্তিমান হন নাই, কেন আপনারা সিঙ্গাপুরের, ডেনমার্কের এবং ডিপি ওয়ার্ল্ড এদের থেকে যোগ্যতা নিয়ে, এদের থেকে যন্ত্রপাতি নিয়ে নিজেকে আবার একটু, শক্তিশালী করলেন না? খান মোহাম্মদ সালেকের কাছে আসতে চাই। একটি ইঙ্গিত অধ্যাপক শাহ আলম বলছেন যে এখানে আন্ডার টেবিল অনেক চুক্তি হয়, আমি যতটুকু বুঝতে পারলাম, যে এবং ভাগাভাগি আছে, এবং বন্দরটি যখন আপনি একটি সুনির্দিষ্ট এবং সুসজ্জিত একটি প্রতিষ্ঠানের কাছে যাবে, তখন কিন্তু তারা এই জিনিসগুলোকে পুরোপুরি ভেঙে চুরে একদম নতুন করে শুরু করবে, যেখানে বেশ কিছু এফিসিয়েন্সি আসবে, বন্দরে গতি আসবে, বন্দরে মাল খালাস হওয়ার যে একটা গতি আছে, যে আউটার অ্যাঙ্কারেজ থেকে লাইটারেজ দিয়ে এখানে আনার জন্য 1 টন মাল খালাস করার জন্য আসলে সর্বনিম্ন কত সময় লাগে, এটি হলো বন্দরের এফিসিয়েন্সি। লোডিং আনলোডিং এবং লোডিং আনলোডিং, অর্থাৎ পুরোপুরি আউটার অ্যাঙ্করে যে বড় জাহাজ আছে, সেই বড় জাহাজ থেকে আমি ছোট আবার জাহাজে এটা নিলাম, নামাবে সেটি ক্রেন যে দিয়ে। ক্রেনে নামাবো, সেই ক্রেনে নামানোর পরে সেটি গাড়িতে উঠবে, এবং সেই গাড়ির থেকে গাড়িতে উঠে গাড়ি যেয়ে একদম আপনি ওই মালটা পৌঁছে যাবে। এই পুরোটার সময় কতটুকু, বা এখান থেকে এই মালটা ঢোকার পরে এই জাহাজে যাওয়ার, এটি এফিসিয়েন্সি। এবং এইগুলোর পেছনে, এই জায়গার পেছনে যেটি অধ্যাপক শাহ আলম বললেন, যে এক ধরনের আন্ডার টেবিল ঘটনা ঘটে। আপনি কি এটার কোনো মানে খোলামেলা কোনো আলোচনা বলতে পারেন কিনা, আমরা দর্শকেরকে বোঝাতে পারেন কিনা যে এটা আসলে কি? না, আন্ডারহ্যান্ড যে চুক্তিগুলো হয়, আসলে তো এগুলো লিখিত কোনো লিখিত না, চুক্তি হয় না, অঘোষিত আর কি। অলিখিত। অঘোষিত। ঠিক জেন্টলম্যান এগ্রিমেন্টও বলা যাবে না এটাকে। না। এটা এক ধরনের গোপন চুক্তি বলা চলে, অলিখিত। তবে এইখানে উনি যে কথাটি আগেই বলেছেন, যে আমাদের ভেতরে একটা সংশয় থেকে যায় যে যদি দক্ষতা বাড়ানোর জন্য আমাদের শ্রমিক কর্মচারীদের যদি চাকরিচ্যুত করা হয়, এবং তারা যদি তাদের দেশ থেকে বা তারা দক্ষ যেসব দেশের অন্য দেশ থেকে বা পার্শ্ববর্তী দেশ থেকে তারা যদি আনে, এই ধরনের একটা সংশয় কিন্তু থেকেই যায়। তবে এক্ষেত্রে আমার মনে হয় চুক্তির ক্ষেত্রে এই বিষয়টা স্পষ্ট করা দরকার, কারণ সরকারের পক্ষ থেকে কিন্তু একটা আশাবাদ ব্যক্ত করা হয়েছে যে এখানে যদি বিদেশিদের হাতে আমরা দিয়ে দেই, তাহলে দক্ষতা বাড়ার সাথে সাথে, কাজের গতি বাড়ার সাথে সাথে আমাদের কিন্তু আমাদের শ্রমিকরাও সুযোগ আরো তৈরি বেশি দক্ষ হয়ে উঠবে, এবং আরো কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। কাজেই সেই বিষয়গুলো যদি আপনার চুক্তিতে থাকে, তাহলে সেটা আমি মনে করি যে গ্রহণযোগ্য। তবে এখানে একটা কথা বলতেই হয়, এটা কিন্তু আসলে এই সিদ্ধান্তটা হয়েছিল কিন্তু 2023 সালে, মানে বিগত গেল সরকারের আমলে। তো আমাদের সেই সরকারের একটা সিদ্ধান্ত বাস্তবায়ন করতে যাচ্ছে এই সরকার কিন্তু বেশ বড় গলায় বলেছে যে এটা এক ধরনের সংস্কার এবং এখান থেকে কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। তবে এইখানে আমার একটা কথা, যে সরকার যে সংস্কার কমিশনগুলো করেছে, সেই কমিশনগুলো যে রিপোর্ট দিয়েছে, সেই রিপোর্টের উপর কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলের সাথে মতবিনিময় করে তারপরে সিদ্ধান্ত নেবে সরকার, এই ধরনের একটা, এবং মতবিনিময় অলরেডি শুরু হয়ে গেছে। সেক্ষেত্রে এই ধরনের একটা বড় সিদ্ধান্ত আমাদের বন্দরকে অন্য একটি বিদেশি কোম্পানির হাতে তুলে দেওয়ার আগে আমার তো মনে হয় যে আপনার বিভিন্ন রাজনৈতিক দল এবং স্টেক হোল্ডারদের সাথে অবশ্যই কথা বলা প্রয়োজন, এবং সেটা করা উচিত।
এটা আমি ব্যক্তিগতভাবে মনে করি। রাইট, উনি অত্যন্ত, আমি 4টি পয়েন্ট বলি, সেটা হচ্ছে পণ্য পরিবহন, জাহাজ পরিবহন ব্যবস্থা, নিরাপত্তা ব্যবস্থা এবং পরিবেশগত ব্যবস্থা চিন্তা করতে হবে। কারণ আমার যদি দুটি যুক্তির কথা আমি আপনাকে বলছি, এটার ভালো দিকও আছে, খারাপ দিকও আছে। কারণ এটা এই ডিপি ওয়ার্ল্ড যদি ভিয়েতনামে দক্ষতার সহিত পরিচালনা করতে পারে, তাহলে আমাদের দেশে পারবে না কেন? আর আমার দেশ কেন দক্ষতা অর্জন করতে চাইছে না? শুধু আন্ডারহ্যান্ড যে বিজনেসটা এটা করে, ধর একটা জাহাজে লোডিং আনলোডিং হতে কতদিন সময় লাগে, মাল অনেক সময় পচে যায়, মালের মানে যে যিনি আনছেন মালটা, তিনি সহজভাবে মালটা পাচ্ছেন না। আমরা এই মানে বিষয়ে- যন্ত্রপাতির অনেক ক্রিটিক্যাল পয়েন্ট এখানে আছে। বুঝতে পেরেছি। আমরা আলোচনায় থাকবো। দর্শক, আমাদের ছোট্ট একটি বিরতি নিচ্ছি, আমাদের সঙ্গেই থাকুন। আমাদের অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে বৈশাখী টেলিভিশনের পর্দার পাশাপাশি ফেসবুক এবং ইউটিউব পেজে। আপনারা ফেসবুক এবং ইউটিউব পেজে কমেন্টের মাধ্যমে আমাদের সঙ্গে যুক্ত থাকুন। আমরা আলোচনা আবারও শুরু করব ছোট্ট একটি বিরতি থেকে ফিরে। দর্শক, আবারও স্বাগত আমাদের ইস্পাহানি মির্জাপুর জিরাওয়ারায়। অধ্যাপক শাহ আলম, আমরা কথা বলছিলাম যে এই যে বন্দরের বিষয়গুলো আপনি জানাচ্ছিলেন, আমি যেটি জানতে চাই যে এখন পর্যন্ত আসলে কতটুকু কথা হয়েছে, যেহেতু 2023 সালে এই প্রস্তাবনাটি গিয়েছে, নিশ্চয়ই এটার একটি খসড়া অনুমোদন হয়েছে যে এই কাজগুলো করতেও পারবে। খান মোহাম্মদ সালেকের কাছেও আসবে এই বিষয়টি। তার আগে শাহ আলম, আপনার কাছে জানতে চাই যে ঠিক কি কি প্রস্তাবনা করা হচ্ছে এই আদলে, এই ডিপি ওয়ার্ল্ড বা এই সিঙ্গাপুরের কোম্পানিকে দেওয়া হলে তারা আসলে কি কি করতে পারবে এখানে? আসলে ওদের সক্ষমতা আছে, কিন্তু আমাদের মধ্যে আস্থার সংকট আছে। এই আস্থার সংকট দূরীভূত করবার জন্য, কারণ পৃথিবীর যেসব দেশে ডিপি ওয়ার্ল্ড এবং সিঙ্গাপুর এবং ডেনমার্ক তারা কাজ করেছে, তাদের অভিজ্ঞতাগুলো আমাদেরকে শেয়ার করতে হবে। এই জন্য কী করতে হবে? আমাদের সরকারকে তড়িঘড়ি করে ঠিক সিদ্ধান্ত নেওয়া যাবে না, এবং বিভিন্ন রাজনৈতিক দল এবং স্টেক হোল্ডারের সাথে আলাপ করতে হবে। আপনি জানেন, গত 16 বছর শেখ হাসিনা ক্ষমতা চালিয়েছে, ভারতের সাথে যতগুলো চুক্তি হয়েছে, একটা চুক্তিও সংসদে আর নেয়, জনগণের কাছে আসেনি। জনগণ শুধু বিভিন্ন মিথ্যা ফেক বলুন, যাই বলুন, বিভিন্ন বিষয়ের উপর আছে, কিন্তু আমাদের কাছে রিয়াল নিউজ নাই গভর্নমেন্ট থেকে। এরপরে ডক্টর ইউনূস নিজে বলেছেন, বিষয়গুলো নিয়ে জোরাজুরি করা যাবে না, বরং মানুষের কাছে তুলে ধরতে হবে, জনমত তৈরি করতে হবে, মিডিয়াকে অ্যাক্টিভ করতে হবে। এবং একটা কথা বলা আসছে, এই চুক্তিগুলো যেন আদানির মতো আমাদের গলার কাটা না হয়। এই চুক্তিগুলো, এখানে একটা ভয় দেখানো হচ্ছে এই চুক্তিটা হলে কর্মচারীদের চাকরি চলে যাবে, যার কারণে তারা আন্দোলন অলরেডি শুরু করে দিয়েছে। কিন্তু অথচ এটা যদি চুক্তি হয়, এটার ভালো দিকও আছে, খারাপ দিক আছে। এখন আমরা খারাপ দিকগুলো চিন্তা করে, ভবিষ্যৎ ফিউচার চিন্তাটা করে যদি আমরা চুক্তিটা করি, তাতে আমার সার্বভৌমত্ব লঙ্ঘিত হচ্ছে না, আমার সিকিউরিটি কনসার্ন হচ্ছে না। কেন করবে? তারা আমার চুক্তির উপরে থাকবে, এবং তারা কত বছর থাকবে? যদি তারা টার্মস অ্যান্ড কন্ডিশন না মানে, আমার উন্নতি না হয়, তাহলে তারা আমাদের ছেড়ে চলে যেতে হবে। তারা কেন এখানে থাকবে? এখানে কথা হচ্ছে যন্ত্রপাতির যে আমাদের যে শর্ট আছে, আমাদের যে আধুনিকায়ন দরকার, সেই জন্যই তো এদেরকে আনা। কারণ আমরা যদি একটা মাল আনলোডিং হইতে আসার পরে 15-20 দিন, 1 মাস যায়, তাহলে ব্যবসায়ের কী অবস্থা? ভোগান্তি তো আছেই। এরপরে ঘুষ বাণিজ্যের চরম দুর্নীতি চলছে এই বাণিজ্য, এই বন্দরকে নিয়ে। দুর্নীতি বন্ধ করা দরকার, কিন্তু কাকে দিয়ে বন্ধ করবেন? বাংলাদেশের দুর্নীতি বন্ধ তো দিন দিন বাড়তেছে, কমার কোনো সুযোগ দেখতেছি না। সুতরাং আপনার কাছে আমার অনুরোধ থাকবে, এটা নিয়ে, বন্দর নিয়ে আমাদের বেশি পড়ালেখা করার দরকার, মিডিয়াকে অ্যাক্টিভ করার দরকার, জনগণ জানান দরকার। বুঝতে পেরেছি। খান মোহাম্মদ সালেক, আমরা এই প্রস্তাবনাগুলো নিয়ে আলোচনা করছি।
আমি আমি আপনার কাছে সাংবাদিকতার জায়গা থেকে আমরা জানতে চাই যে আমরা মানুষের এই যে আস্থার সংকটের কথা বললেন অধ্যাপক শাহ আলম, এই আস্থার সংকট বা মানুষ যে ভয় পাচ্ছে বা রাজনৈতিক মানুষের প্রতিনিধি তো আসলে রাজনৈতিক দল, সেখানে বিএনপি কিন্তু এই জিনিসটাকে বারবার বলছে যে এটিকে ভেবে নেওয়া উচিত, বন্দরের কথাও বলছে এবং এই যে বিশেষ করে মানবিক করিডোরের কথা বললো। আমি যতটুকু জানি যে মানবিক করিডোরের পুরো প্রক্রিয়াটি ছিল এমন যে এই বন্দরে এসে জাতিসংঘ তাদের ত্রাণের যে জিনিসপত্রগুলো আছে ত্রাণগুলো এখানে পৌঁছাবে, এইখান থেকে মিয়ানমার সীমান্তে বাংলাদেশ স্ট্র্যাটেজিক্যালি পৌঁছে দিবে, সেখান থেকে আরাকান আর্মি নিয়ে যাবে। এখানে এমন না যে আরাকান আর্মি বাংলাদেশে ঢুকবে বা বাংলাদেশের কেউ আরাকান আর্মি মানে মিয়ানমারে ঢুকবে, এই পুরোটাই হলো জাতিসংঘের তত্ত্বাবধানে ছিল। আমি এই কানেকশনের কথাটা বললাম যে এই হিউম্যানিটেরিয়ান করিডোরের সাথে বন্দরের এরকম একটি কানেকশন হতে পারে। এই জায়গাতে মানে দেশের মানুষ ভয় পাচ্ছে কোন কোন বিষয়গুলো এবং এই ভয় পাওয়াটা কতটা যৌক্তিক? আসলে তার আগে একটু বলে নিই, আপনি যে কথাটি বলছিলেন যে কি ধরনের খসড়া হয়েছে বা হতে যাচ্ছে, যতটুকু জানা গেছে সেটা হলো তারা এখান থেকে মাসুল আদায় করবে, লোকবল নিয়োগের দায়িত্বও তারা নেবে এবং বন্দরকে তারা এককালীন এবং বার্ষিক ও কন্টেইনার প্রতি অর্থ দেবে বাংলাদেশকে, মানে এই চট্টগ্রাম বন্দরকে। সেক্ষেত্রে তো একটা কথা থেকেই যায় যে লোক বল নিয়োগের ক্ষেত্রে তারা কি করবে, এই জায়গায় মানুষের কিন্তু একটা ভয় থাকতেই পারে যে আমাদের দেশের শ্রমিকরা বেকার হবে নাকি সেখানে আরও নতুন নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে, ওরা এফিশিয়েন্ট হবে। হ্যাঁ, এবং এদেরকেও কিন্তু যে কোনো কাজের ক্ষেত্রেই তো আপনার নতুন কোনো কোম্পানির নতুন কাউকে নিয়োগ দিলে তাদেরকে তো প্রশিক্ষিত করেই তাদের দিয়ে কাজ করানো হয়ে থাকে। সেই বিবেচনায় তো এরাও একটু দক্ষতা এদেরও বাড়বে, আমাদের দেশের যেসব শ্রমিক কাজ করবে। তবে এখানে আরও একটা বিষয় আমি একটু বলতে চাই যে সৌদি আরবের রেড সি গেটওয়ে টার্মিনাল, পতেঙ্গা কন্টেইনার টার্মিনালের দায়িত্ব কিন্তু 2024 সালে নিয়েছে। তারা 2024 সালের জুন মাস থেকে কাজ করছে। যে উদ্যোগ নিয়ে কাজ শুরু হয়েছিল তার কিন্তু 12%ও কাজ হয়নি, তারও কম কাজ হচ্ছে। এবং ওইখানে 20 ফুট দৈর্ঘ্যের একটি কন্টেইনার, 1396টি কন্টেইনার একদিনে ওঠানো নামানো সম্ভব, কিন্তু সেখানে হচ্ছে 170 থেকে 180টা ডেইলি আমাদের উঠানো নামানো হচ্ছে। এইখানে যে বিদেশি কোম্পানির কাছ থেকে কিন্তু আমরা ওই রকম দক্ষতার পরিচয় পাইনি, বরং আমাদের এটা আরও লোকসানের দিকে যাচ্ছে এবং আপনার কাজও অনেক কম হচ্ছে। তো সেই জন্য আমাদের এই বিষয়গুলো আরও বেশি বেশি করে বিবেচনা করা দরকার। আর আপনার যে মানবিক করিডোরের যে কথাটা আপনি বলেছেন, হ্যাঁ, এই কথা সত্যি যে আরাকান আর্মি আমাদের দেশে আসবে না, বাংলাদেশে এগুলো পৌঁছে দেবে, কিন্তু এরপরেও আপনার মানবিক করিডোরের নামে সেখান দিয়ে যে কিছু দুষ্কৃতকারীর আসা যাওয়া হবে না, এর নিশ্চয়তা কিন্তু আমরা দিতে পারি না। এবং বেশ কিছু দেশে আপনার যে নিরাপদ জোন বলা হতো, যেমন ইউক্রেন রাশিয়া যুদ্ধেও কিন্তু এমন হয়েছে, নিরাপদ এলাকা ঘোষণা করা হয়েছে, সেখানেও কিন্তু যুদ্ধ হয়েছে। গাজায় কিন্তু নিরাপদ এলাকায় কিন্তু আপনার আঘাত হানছে ইসরায়েল। কাজেই এখানে যে আপনার কোনো গোলযোগ হবে না এই নিশ্চয়তা কিন্তু দেয়া যায় না। কাজেই মানুষের মধ্যে একটু ভয় তো থাকতেই পারে। কাজে আমি ব্যক্তিগতভাবে যেটা মনে করি যে অনেকেই বলছেন যে এই কাজগুলো নির্বাচিত সরকারের মাধ্যমে করা দরকার। আমি মনে করি যে নির্বাচিত সরকার পর্যন্ত যদি এই সরকার অপেক্ষা নাও করতে চায়, তাহলে স্টেক হোল্ডারদের সাথে তাদের অবশ্যই আলোচনা করে সবার মতামত নিয়েই এই ধরনের সিদ্ধান্ত নেওয়া। যদিও আজকে আমাদের নিরাপত্তা উপদেষ্টা বলেছেন যে মানবিক করিডোর হচ্ছে না। নিরাপত্তা উপদেষ্টার বিষয়গুলো নিয়ে আমরা আবারও আর একটু পরের পর্বে কথা বলবো। দর্শক, আবারও ছোট্ট একটি বিরতি নিচ্ছি, বিরতি থেকে ফিরে আবারও আলোচনায় যুক্ত হব। দর্শক, আবারও স্বাগত ইস্পাহানি মির্জাপুর জিরাওয়ার। খান মোহাম্মদ সালেক, আমি আপনার কাছে আসতে চাই, শেষ করছিলাম সেটি
যে আজকে নিরাপত্তা উপদেষ্টা যে আলোচনাটি তুলেছে তার মধ্যে কয়েকটি বিষয় আমি তুলে ধরব। সেটি হলো, তিনি খুব উষ্মা প্রকাশ করেছেন যে অনেকেই বলছেন প্রক্সি যুদ্ধ হবে। প্রক্সি যুদ্ধ কিসের প্রক্সি যুদ্ধ? এক, ওনার কথা থেকে আমরা আলোচনা আসবো। আরেকটি কথা তিনি বলেছেন যে রোহিঙ্গাদের রিপ্রেজেন্টেশন শুরু না হওয়া পর্যন্ত কোনো ধরনের আলোচনা, যেটি আপনি প্রথমে বলেছিলেন যে রোহিঙ্গা প্রত্যাবাসনের বিষয়টি আরাকান আর্মির সেখানে। আরেকটি লাইন যে সব কিছুই পাবলিক ডিপ্লোমেসির ব্যাপার নয়, অর্থাৎ সরকার বা রাষ্ট্র সব কিছু ডিসক্লোজ করবে না। এটি নিয়ে আসলে তিনি কি বোঝাতে চেয়েছেন এটাও জানতে চাই। আর সেকেন্ড কথা হলো যে আরাকান আর্মির স্টেটটা মানে স্ট্যাটাসটা কি? আরাকান আর্মি কি কোনো দেশের সেনাবাহিনী? আরাকান আর্মি কি কোনো দেশের সরকার? আরাকান আর্মি কি মিয়ানমার সরকার? নাকি আরাকান কি আলাদা স্টেট? আরাকান কি আলাদা স্টেট হয়ে গেছে? তাহলে আরাকান আর্মির সাথে যদি আপনি সম্পর্ক স্থাপন করেন, তাহলে মিয়ানমারের সাথে আপনার সম্পর্কটা কি? মিয়ানমার আর্মি কি করবে? মিয়ানমার সরকার কি করবে? জি, এখানে দুটো বিষয়, যে আরাকান আর্মি তো কোনো বৈধ মানে বাহিনী না। মিয়ানমারের চোখে তারা হলো রাষ্ট্রদ্রোহী। তো কিন্তু বাস্তবতাটা কি? বাস্তবতাটা হলো যে যেহেতু ওই অঞ্চলটা তাদের নিয়ন্ত্রণে আছে এবং একটা মানে বড় অঞ্চল, ওই অঞ্চলটা মিয়ানমারের মোটামুটি 70% এখন প্রায় 30 থেকে 35টি গোষ্ঠীর হাতে চলে গিয়েছে। এবং আরাকান আর্মি তাদের মধ্যে বড় একটি অংশ, যেটা আমাদের সীমান্তবর্তী মিয়ানমারের অঞ্চলটা তারা রাখাইন পুরোটাই তারা দখল করে রেখেছে। সেক্ষেত্রে একটা বিষয় হতে পারে যে যেহেতু আমাদের রোহিঙ্গাদের প্রত্যাবাসন প্রয়োজন, আমরা এই বোঝা আর বহন করতে চাই না, সেই কারণে যদি আরাকান আর্মির সাথে কথা বলেও আমাদের যদি তাদেরকে আমরা প্রত্যাবাসন করতে পারি, তাহলে আমরা আরাকান আর্মিদের সাথে কথা বলতে পারি। কিন্তু সেক্ষেত্রে আবার মিয়ানমারের সাথে আমাদের সম্পর্ক কেমন হবে সেই প্রশ্নটাও কিন্তু থেকে যায়। কিন্তু মিয়ানমারের জান্তা সরকার কিন্তু দীর্ঘদিন ধরেই রোহিঙ্গা সমস্যার কোনো সমাধান করছে না। এমনকি আরাকান আর্মি যদি এখন আমার ওই সীমানায় সে যদি কোনো ধরনের মানে কি বলবো, তাদের যদি যুদ্ধ অনুপ্রবেশ ঘটায়, সেক্ষেত্রে কি মিয়ানমার আর্মি আমাদেরকে কোনো ধরনের নিরাপত্তা দিতে পারবে? তাহলে আমরা কেন মিয়ানমার আর্মির কথা মাথায় রেখে আরাকান আর্মির সাথে সম্পর্ক করব না? এটি একটি প্রশ্ন আর কি। না, সেটা তো অবশ্যই, এবং মিয়ানমার কখনোই আমাদের সেক্ষেত্রে সহযোগিতা করবে না। আমরা যদি আরাকানদের সাথে, মিয়ানমার বলতে মিয়ানমারের এই সরকার, হ্যাঁ, জান্তা সরকার স্বাভাবিকভাবে এটা করবে না। আর আপনি আরেকটা যে কথা বলেছিলেন যে পাবলিক ডিপ্লোমেসি, যেটা সবকিছু পাবলিক ডিপ্লোমেসি না, কোন রাষ্ট্রই সবকিছু ডিসক্লোজ করে না। এটা বলতে আসলে উনি কি বুঝালেন? উনি যে জিনিসটা বোঝাতে চেয়েছেন যে হ্যাঁ, কূটনৈতিক কৌশল তো কিছু থাকেই, কিছুই থাকে, কিন্তু স্টেক হোল্ডারদেরকে বাদ দিয়ে কূটনৈতিক কৌশল কতটা সফল হতে পারে, কারণ এই প্রশ্নটা কিন্তু থেকেই যায়। আপনার এরকম কিন্তু অনেক ক্ষেত্রেই দেখা গেছে, অনেক কূটনৈতিক সিদ্ধান্ত স্টেক হোল্ডারদের সাথে আলাপ না করে বিভিন্ন সময় বিভিন্ন দেশ বিভিন্ন সিদ্ধান্ত নিয়েছে, সেই ক্ষেত্রে কিন্তু তারা সফল হয়। ঠিক আছে, আমি যদি এখন সরাসরি আরেকটি আলোচনায় যাই, অধ্যাপক শাহ আলম, আপনিও জানেন যে এই যে হিউম্যানিটেরিয়ান করিডোরের কথা বলছেন, এই যে চট্টগ্রাম বন্দরের কথা বলছেন, যদি এই ধরনের কোনো ঘটনা ঘটে এখানে, যদি যে মানুষের আলোচনা আর কি, যে আমেরিকান আর্মি আসবে এবং আমেরিকান আর্মি বাংলাদেশ দখল করে নেবে বা ওই জায়গাটা দখল করে নেবে, এই আলোচনাটা আসলে কতটা যৌক্তিক? শাহ আলম, অধ্যাপক শাহ আলম, আসলে এই আলোচনাগুলো করছে অনেক মানুষে, আমার ব্যক্তিগত মত না, মানুষের কথাগুলো আমি আপনার কাছে আনলাম। আমাদের দেশে প্রচারণাটা এত বেশি যে এখন কোনো দেশ দখল করার কোনো সুযোগ নেই, বরঞ্চ আমি দক্ষিণ এশিয়ার বিশেষ করে আমাদের তিন দিকে ইন্ডিয়া, একদিকে মায়ানমার, এখন আর আপনি যে আরাকান আর্মির কথা বললেন, আরাকান আর্মি হচ্ছে একটা বিদ্রোহী গোষ্ঠী যাদের সাথে মিয়ানমার জান্তা সরকারের বিরোধ, এবং আপনি যদি করিডোর দেন মায়ানমার সরকার কিন্তু এটা মানবে না। অলরেডি তারা এটার বিরুদ্ধে কথা বলতেছে, কারণ আপনি করিডোরটা দিচ্ছেন
আরাকান আর্মিকে, যারা হচ্ছে একটা ওই দেশের একটা বিদ্রোহী আরাকান আর্মিকেও দেওয়া হচ্ছে না, দেওয়া হচ্ছে যে সেইখানে দুর্ভিক্ষ শুরু হয়েছে, দুর্ভিক্ষ পীড়িত সাধারণ মানুষকে খাদ্য সহায়তা আর কি। কিন্তু আমাদের সরকার এই কথাগুলো বোঝাতে ব্যর্থ হয়েছে, কারণ দুর্ভিক্ষ সহায়তার ভেতরে কি আছে। যেমন রোহিঙ্গারা যখন আসে, শেখ হাসিনাকে বোঝানো হলো যে, আমি একটা কথা মালয়েশিয়াতে আমি পিএইচডি করি, আমি তখন বলছি ইন্ডিয়া অ্যান্ড চায়না রোলিং দ্য ডাইস বিহাইন্ড দ্য স্ক্রিন, এর পেছনে চায়না এবং ইন্ডিয়া কাজ করছে, কারণ ওদের কালাদান প্রজেক্ট ইন্ডিয়ার, চায়নার বড় ব্যবসা, তারা রোহিঙ্গাকে দৌড়ানোর পরে ওদের তারা ব্যবসা সেখানে করতেছে। তো সুতরাং বিজনেস ছেড়ে দিয়ে তারা রোহিঙ্গাদের পক্ষ নিবে না। এই জন্য আরাকান আর্মি তো আমাদের রোহিঙ্গাদেরকে তাড়ালো। তো সুতরাং আরাকান আর্মির সাথে আমি যে সম্পর্ক নিব, জাতিসংঘ যে এই কথাটা বলছে, এটা যৌক্তিকতা তো আপনি যে দেশবাসীকে বোঝাতে হবে। কারণ আমার মধ্যে তো সন্দেহ, সংশয়, আস্থাহীনতা সৃষ্টি হয়েছে। কারণ সরকার বলছে এক কথা, বিরোধী দল বলছে আর এক কথা, কিন্তু কথাগুলো যে এক টেবিলে আনা। এখন আবার উনি বললেন যে পাবলিকলি ওনারা কথা বলতে চায় এটি নিরাপত্তা উপদেষ্টা বলেছেন। নিরাপত্তা উপদেষ্টা, এই কথাটাও আমি মানতে চাই না, কারণ নিরাপত্তা উপদেষ্টা অনেক যোগ্য লোক এবং দক্ষ লোক, আমার সাথে ওনার কথা হয়েছে, খলিলুর রহমান। কিন্তু এই যে কোনটার ভেতরে এটাকে বলা হিউম্যান ফ্যাসেস, মানবিক করিডোর, মানবিক করিডোরের দেওয়ার কারণে পৃথিবীর বিভিন্ন দেশে আছে, কিন্তু বাংলাদেশে কেন আমাদের আস্থার সংকট? এই আস্থার সংকটটা মূলত তৈরি করছে ইন্ডিয়ার এক নায়কতান্ত্রিক গত 16 বছরের একটা মাত্র কারণে। নাহলে এই করিডোর দেওয়া তো কোনো ব্যাপার না, বাংলাদেশ স্ট্র্যাটেজিক্যাল কারণে এমন এক জায়গায় আছে। বিষয়টা এমন যে এখন বাংলাদেশের মানুষ, আপনি আমাকে বিশ্বাস করতেছেন, সিঁদুরে মেঘ দেখলেই ভয় পাচ্ছে, এরকম কি? মানে আমি আপনার সাথে খাওয়া দাওয়া বসবো থাকবো কি করে, আপনাকে তো আমি বিশ্বাস করছি না। তো সুতরাং এই যে আস্থাহীনতা, এটার দ্রুত দূর করা দরকার, এবং অতি দ্রুত। এবং কেন আপনি হিউম্যান করিডোর দিবেন, এবং এই হিউম্যান করিডোরের ব্যবহারটা কি হবে? জি, খান মোহাম্মদ সালেক, আপনার কাছেও এই বিষয়টাই জানতে চাই, কি মানে যেটি অধ্যাপক শাহ আলম বলল যে এই আস্থাহীনতার কারণ। এর আগে আমি আপনাকে একটি আমাদের ফেসবুকে আমাদের অনুষ্ঠান দেখতে দেখতে একজন দর্শক একটি কমেন্ট করেছেন, কমেন্টটাও পড়ে আসি তাহলে। সোশ্যাল মিডিয়ায় এখন ফেক নিউজ বেশি হচ্ছে, তাই মানুষকে আরও সচেতন হতে হবে। এ বিষয়ে গণমাধ্যম হিসেবে টিভি চ্যানেলগুলোর ভূমিকা ইতিবাচক হওয়া উচিত বলে মনে করি। আমি জানি না যে উনি আসলে কোন বিষয়ের ফেক নিউজের কথা বলছে, তবে আমরা যে আলোচনা করছিলাম এরকম এই আলোচনাগুলোই যে আসলে এই যে সব কিছু পাবলিক ডিপ্লোমেসির ব্যাপার নয়, সব কিছু ডিসক্লোজ করা যাবে না, অধ্যাপক শাহ আলম যেটি বললেন, এই জায়গার সাথে এই যে কমেন্ট, এই সব কিছু মিলিয়ে আপনার বক্তব্য চাই। এটা আসলে বিভিন্ন সময়ে দেখা গেছে যে ফেসবুকে কিছু ফেক নিউজ, ফেসবুক কিন্তু কোনো নিউজ অথরিটি না, কিন্তু তারপরেও ফেসবুকে অনেক ধরনের নিউজ প্রচার হচ্ছে এবং এটা নিয়ে মানুষ কিন্তু আলোড়িতও হচ্ছে। অনেক মানুষ এটাকে সত্য ঘটনা বলে মেনেও নিচ্ছে, গ্রহণও করছে, কিন্তু তারা কেউ কিন্তু এটা বিবেচনা করছে না ফেক নিউজ কোনটা, সেটা বিবেচনা করার কিন্তু কতগুলো কৌশল আছে। যারা ফেসবুক বিশেষজ্ঞ, যারা সবসময় ফেসবুক নিয়ে থাকে, ইউটিউব নিয়ে থাকে, তারা কিন্তু এটা ধরে ফেলতে পারে কোন নিউজটা সত্যি, কোন নিউজটা মিথ্যে। তো আমি ওই দর্শকের সাথে একমত একটা বিষয়, যে গণমাধ্যমকে বলিষ্ঠ ভূমিকা নিতে হবে, মানে কনভেনশনাল গণমাধ্যম, যেগুলো প্রচলিত গণমাধ্যম এবং টেলিভিশন চ্যানেলগুলোকে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। এটা আসলে খুবই গুরুত্বপূর্ণ। এবং এখন কিন্তু ইয়াং জেনারেশনের মধ্যে একটা বড় অংশ কিন্তু এখন টেলিভিশন দেখে না, পত্রিকা পড়ে না, তারা কিন্তু ওই অনলাইনে পত্রিকাগুলো পড়ছে। আপনার যে আমাদের যে প্রিন্ট মিডিয়ার যে পত্রিকা, সেই নিউজগুলো যেহেতু অনলাইনে পেয়ে যাচ্ছে, তারা অনলাইনে ওই নিউজগুলোও পড়ছে, টেলিভিশনের নিউজগুলোও তারা অনলাইনে দেখছে, টেলিভিশনের টকশোগুলোও দেখছে। পাশাপাশি তারা কিন্তু ফেসবুকের অনেক তথ্য, যেটা ফেক তথ্য বলা হচ্ছে, সেগুলো তারা দেখছে, ইউটিউবের মাধ্যমে
দেখছে। তবে এখানে আমার মনে হয় যে আমাদের এই টেলিভিশন এবং পত্রিকাগুলোকে আরো বলিষ্ঠ ভূমিকা রাখতে হবে। এই সত্য ফেক ঘটনাকে নিউজের প্রকাশ করাতে ব্যাপারে হবে। আমার যে সাজেশন, আমি সোশ্যাল মিডিয়ার প্রতি অত্যন্ত আগ্রহী এবং দুর্বল, কারণ সোশ্যাল মিডিয়া যেমন খারাপ দিক আছে, বেশি ভালো দিক আছে। মুহূর্তের মধ্যে এখন আমেরিকার একজন লোক সোশ্যাল মিডিয়াতে একটা নিউজ দিল, আমি পেয়ে গেলাম, কিন্তু আমার সরকার যদি সাথে সাথে এই নিউজটা নিয়ে যদি ডিপলি চিন্তা করে কথাটা কি সত্য কিনা, এবং মিডিয়া আমাদের গণমাধ্যম যদি সাহসী ভূমিকা নিয়ে সাথে সাথে কথা বলে, তাহলে কথা বলবার থাকবে না। আমাদের দেশের মানুষ সচেতন, তাদেরকে যদি আপনি ফেকের বাদ দিয়ে যদি ট্রু সঠিক তথ্যগুলো যদি দেন সরবরাহ করেন সঠিক সময় রাইটলি, তাহলে কিন্তু কথা বলবে না। কিন্তু এই যে সবকিছু ডিসক্লোজ করবে না, এই যুক্তিতে গেলে তো সঠিক তথ্য পাওয়া গণমাধ্যমের জন্য জটিল হয়ে যাবে। না, তো সেটা একই তো ঠিক। হলো, শেখ হাসিনার আমলের তো হলো যে 16 বছর কোনো ডিসক্লোজ করে নাই, বরং তারাই ফেক নিউজ ছাড়ছে, আবার তারাই আবার বলছে এটা ফেক। তবে হ্যাঁ, এই কথা সত্যি যে আপনার ফেসবুকে অনেক ফেক জিনিস আসার পাশাপাশি কিন্তু অনেক ভালো ভালো তথ্য আসছে, অনেক শিক্ষামূলক অনেক স্ট্যাটাস অনেকে দিচ্ছে। কাজেই ফেসবুকের আমি কিন্তু এটার নেগেটিভ দিক যদি বাদ দিই, না, অবশ্যই কমিউনিকেশন লেভেল এটা অনেক বেশি শক্তিশালী। সেই জায়গাতে আপনি এটাকে একদম একেবারে ফেলে দিতে পারবেন না, না, যেটা ফেলে পুরোপুরি দেওয়ার তো নেগেটিভ। কোনো সুযোগই নেই। তবে কিছু মনিটরিং বিষয় থাকতেই পারে। জি জি জি, তবে এটা নেগেটিভ সাইডটা কম, পজিটিভ পজিটিভ সাইডটা দিকটাই বেশি। বেশি। কিন্তু আপনি কিভাবে নিবেন সেটা মনিটরিং সেল দরকার, এবং গভর্নমেন্ট এবং মিডিয়া একসাথে কাজ করা দরকার। এই জন্য মিডিয়ার স্বাধীনতা আপনাদের দরকার। দুজনকেই অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য। দর্শক, বাংলাদেশের যে সীমানা রয়েছে, বাংলাদেশ যুদ্ধ করে স্বাধীন হওয়া দেশ, বাংলাদেশের স্বাধীনতা দিবস রয়েছে, বাংলাদেশের বিজয় দিবস রয়েছে। পৃথিবীর খুব কম দেশের কিন্তু এই দুটি দিবস একসাথে রয়েছে, খুব কম দেশের। হয়তোবা 3 থেকে 4টা বা 5টা দেশের এরকম ইন্ডিপেন্ডেন্স ডে এবং ভিক্টরি ডে। পৃথিবীর অনেক দেশ এই ভিক্টরি ডে নেই দেখে তারা অনেক সময় দ্বিতীয় বিশ্বযুদ্ধের জয়ের দিনটাকে ভিক্টরি ডে হিসেবে পালন করে। আমাদের দেশে এই দুইটি দিবসের মূল তাৎপর্যটা আমরা সাধারণ জনগণের কাছে কতটা বোঝাতে পেরেছি আমরা জানি না। তবে এই তাৎপর্য এই কারণেই বললাম যে এই যে সার্বভৌমত্ব নিয়ে প্রশ্ন আমাদের দেশের জনগণের, এটিকে কোনো মতেই খারাপ বলা যাবে না, কারণ আমাদের দেশের জনগণ দারুণভাবে তার দেশকে নিয়ে সচেতন। যে কারণে ছোট থেকে বড় সবাই এই সার্বভৌমত্ব নিয়ে আলোচনা করে, যে কারণে যে কোনো বিষয়ে এই ধরনের কোনো ঘটনা ঘটলেও এই সার্বভৌমত্বের প্রশ্ন নিয়ে সাধারণ মানুষ আলোচনা করে। সেই জায়গাতে অবশ্যই সরকার নিশ্চয়ই মনে রাখবে যে গেল সরকারও এরকম অনেক চুক্তি করেছে যেগুলো ডিসক্লোজ হয়নি, যে কারণে অনেক বেশি আলোচনার সুযোগ হয়েছে। এখনকার সরকার বা সামনের যে সরকার আসবে তারা নিশ্চয়ই ভাববে যে যতটা প্রয়োজন, ডিপ্লোম্যাসির জায়গায় অবশ্যই কিছু ডিপ্লোম্যাটিক টার্মস আছে যেখানে অনেক কিছু প্রকাশ করা যায় না, তবে যতটা প্রয়োজন বা যতটুকু পারা যায় ততটুকু আসলে জনগণের কাছে খোলামেলায় বলা উচিত। আর এই সরকারের তো যেহেতু সংসদ নয়, সংসদ তাদের কাছে এখনো নেই, সেহেতু সরকার এই ধরনের বড় কোনো চুক্তির আগে অবশ্যই জনমত বিবেচনায় নেওয়া উচিত। এই প্রত্যাশা রেখে শেষ করছি। ইস্পাহানি মির্জাপুর, 0 আওয়ার।